জি। আচ্ছা, তো ওইখানে আমরা বেশ কিছু অঙ্ক দেখেছিলাম আর তোমাদের কিছু করতে বলছিলাম, ওগুলো কি বাসায় চেষ্টা করেছিলা? জি। আচ্ছা, পেরেছো? করতে কি কোনো সমস্যা হয়েছে? কোনোটা হয়েছে এমন যে পারোনি আর বুঝোনি? কেউ কি কোনো সমস্যা ফেস করেছো অঙ্কগুলো করতে গিয়ে? জি না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসো, আজকে আমরা পরের অংশটা শুরু করি। আজকে আমরা দেখবো হলো অনুপাত আর শতকরার সম্পর্ক, যেটা আমরা গতদিন হালকা অল্প একটু দেখেছিলাম যে অনুপাত ও শতকরার সম্পর্কটা কি। আজকে আমরা আরেকটু ভালো মতো দেখি। আচ্ছা, অনুপাত জিনিসটা কি? যে আমাদের কাছে আহ একটা নির্দিষ্ট পরিমাণ অংশ থাকবে, সেটাকে আমরা টোটাল আরো কিছু ভাগে ভাগ করব। সেটার মধ্যে আমরা অল্প কিছু পরিমাণ যদি নেই, সেইটা আমরা পরিমাপ করার জন্য যেটা ব্যবহার করি সেটা হলো অনুপাত। যেমন এখানে টোটাল আমার হুম, হ্যাঁ, এখানে টোটাল আমার কয়টা ঘর আছে বলো তো? এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা টোটাল আছে, ছয়টা। তার মধ্যে আমাদের ভরাট করা কোনটা? দুইটা না? এই দুইটা। দুইটাই। তাহলে জি। আমরা যদি এই ভরাট করাটা অনুপাতে প্রকাশ করতে চাই তাহলে সেটা হবে 2/6 অথবা 2:6। এই জিনিসটা হলো অনুপাত। এখন এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এখানে যেমন আমরা টোটাল 6 অংশের মধ্যে 2 অংশ ভরাট, আমাদের শতকরার জন্য কি করতে হবে? টোটাল 100 অংশ ধরতে হবে। তাহলে 100 অংশের জন্য কত অংশ হবে ভরাট বলো তো? যদি ঐকিক নিয়মে করি তাহলে 2/6 ইন্টু 100 না? জি। আচ্ছা, তাহলে শতকরা প্রকাশ করার জন্য আমরা শেষে একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিই। তাহলে এইটা হিসাব করলে যত হবে, এটা মনে হয় আসবে হইলো 33.33 এরকম কিছু একটা আসবে। 33.33 অংশ। তো এটা হলো শতকরার প্রকাশ। আসলে আমরা দেখি কি বলছে বইয়ে। এই যে দেখো, এইখানে টোটাল 4টা বক্স আছে, যেটার মধ্যে এই বক্সটা শুধু কি করা? ভরাট করা। তাহলে এটাকে আমরা অনুপাতে যদি প্রকাশ করতে চাই যে কত অংশ ভরাট করা, তাহলে সেটা হবে 1:4, যে 4টার মধ্যে একটা ভরাট করা। এইটাতেও সেম, টোটাল 5টা আছে, তার মধ্যে 3টা ভরাট করা, এর জন্য এটাকে বলছে 3:5। এই যে 3 নাম্বার চিত্র, এখানে টোটাল আছে এরকম 10টা বক্স, যেটার মধ্যে 3টা হলো তোমার ভরাট করা। তাহলে এটার অনুপাত হবে কত? 3:10। এখন এটাকে যদি আমরা প্রথম যে চিত্রটা আছে এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কি হবে দেখো, যে অনুপাতের সাথে শুধু যদি আমরা একটা 100 গুণ দিয়ে দেই, যে এখান থেকে দেখো 100 গুণ দিয়ে একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেই, তাহলে সেটাই কি হয়ে যাবে? শতকরায় প্রকাশ হয়ে যাবে। এই যে অনুপাত হলো 1:4, এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখলাম। এইটার সাথে আমরা কি করছি, এখানে তো একটু উপরে নিচে 25 25 দিয়ে গুণ করছে, তোমার এত ঝামেলা করার দরকার নাই। তুমি কি করবা? সহজে 1/4 এটার সাথে 100 দিয়ে একটা পার্সেন্টেজ দিয়ে দিবা, গুণ করে দেখবা যে অ্যান্সার চলে আসবে 25%। তাহলে যদি সেকেন্ডটা করি তাহলে কি হবে? 3/5, এটার সাথে 100 গুণ দিলে দেখবা আসছে হলো 60%। আর লাস্টেরটা কি বলছে? লাস্টেরটা হলো দেখো, এই যে 3/10, এটার সাথে যদি আমরা 100 গুণ দিয়ে একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিই তাহলে সেটা হবে কত? 30%। এটা কি বুঝতে পেরেছি আমরা যে জি। কিভাবে হচ্ছে? আচ্ছা, এখন তাহলে কি আছে পরেরটাতে দেখি। আহ, এই যে এখানে কি বলছে যে 7 টাকা ও 10 টাকার অনুপাত হলো 7/10। এটাকে যদি আমরা 100 মানে শতকরা প্রকাশ করি তাহলে 100 দিয়ে গুণ হবে। 100 দিয়ে গুণ দিলে সেটা হয়ে যাবে কত? 70%। এখানে দেখো কি বলছে, এই যে 3/4 আর 5/7 এটাকে শতকরা প্রকাশ করো। তোমরা একটা কাজ করো তো, এই 5:7 এটাকে যদি শতকরা প্রকাশ করতে চাই তাহলে কত হবে আমাকে একজন বের করে বলো তো। আচ্ছা,
একদম এক্সাক্টটা বলা লাগবে না, আসলে এই যে এইভাবে হবে, দেখো তোমরা মিলাই নাও। তাহলে 5/7 কে আমরা ভগ্নাংশ আকারে লিখবো, এটার সাথে একটা 100 গুণ দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিব। তাহলে কি হয়ে যাবে, এই অনুপাতটা আমাদের শতকরা প্রকাশ হয়ে যাবে। এটা ক্যালকুলেটরে বসায় দেখবা বা তোমরা হিসাব করে দেখবা যে যত আসবে সেটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে দেখো, আবার আমরা তো কি দেখলাম যে অনুপাত থেকে শতকরা, এটাতে কি করতে হবে, একটা 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিতে হবে। এখন যদি বলি শতকরা থেকে অনুপাতে প্রকাশ করো, তাহলে কি হবে? আসলে দেখি কিভাবে করা যায়। ধরো আমার কাছে বলা আছে যে উম ধরো বলা আছে যে 15% বা 25%, ধরো 25%। তাহলে এই যে শতকরা চিহ্ন, এইটার মানে হচ্ছে 1/100 ভগ্নাংশ। ঠিক আছে, যদি আমরা এই অনুপাত, এই শতকরা থেকে যদি অনুপাতে নিয়ে আসতে যাই, তাহলে তার মানে আমাদের প্রথমে কি করতে হবে, এই যে শতকরা চিহ্ন এটাকে ক্রস করে দিতে হবে, উঠাই দিতে হবে। যদি এটা উঠাই দিতে চাই তখন আমাদের কি করতে হবে, এই 25-এর সাথে এই পার্সেন্টেজ চিহ্নটার বদলে 1/100 গুণ দিতে হবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 25/100। এটা যদি কাটাকাটি করে তাহলে দেখবা যে এটা আসতেছে 1/4, অথবা এটাকে এভাবে লিখতে পারো 1:4। সবাই কি এটা বুঝতে পেরেছি কিভাবে শতকরা থেকে অনুপাতে নিব? জি স্যার। আচ্ছা, তাহলে আসো আমরা এই যে লাস্টেরটা করে দেখি কি বলছে, যে 8-10%। আচ্ছা, এইটাকে যদি আমরা অনুপাতে নিয়ে যাই তাহলে কি হবে? তাহলে ফার্স্টে এই পার্টটাকে আমরা একটা ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি। এটা তো মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে এটা সাধারণ ভগ্নাংশে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে কি হবে, এটা 8 × 10 + 1, এইটা ভাগ 10 না, মানে 81/10। এই পার্সেন্টেজটা আসবে না যদি আমি এটাকে নর্মাল ভগ্নাংশে প্রকাশ করি? এটা কি সবাই তো জানি না? এটা কি সবাই বুঝছি? এটাকে কিভাবে আমি 81/10 লিখলাম? এটাকে আরেকবার দেখাবো? সবাই কি বুঝছি? জি স্যার। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। তাহলে এই এটাকে যদি ভগ্নাংশে পরিণত করি তাহলে আসতেছে 81/10। এখন বলো তো, এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করতে চাই, এটা তো আছে শতকরাতে। শতকরা কিভাবে বুঝলাম, এই যে লাস্টে একটা পার্সেন্টেজ চিহ্ন আছে। এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করতে চাই তাহলে কি করব? অনুপাতে যদি প্রকাশ করতে চাই তাহলে এই পার্সেন্টেজ চিহ্নটা উঠে দিতে হবে। পার্সেন্টেজ চিহ্নটার বদলে আমরা কি লিখবো বলো তো? 1/100। 1/100। ভেরি গুড। এখন তাহলে এটা কত আসতেছে, 81/1000। তাহলে এটা তুমি চাইলে 81/1000 এটাই লিখতে পারো, অথবা চাইলে যদি আরো ভাগ করা যায় সেটাও লিখতে পারো। আরো ছোট যদি করা যায়, দেখো এটা 81/1000ই আছে। এটা অনুপাতে প্রকাশ হয়ে গেল। আচ্ছা, এই যে দেখো এখান থেকে তোমরা এগুলো চেষ্টা করলেই পারবা যে ভগ্নাংশ গুলাকে আমরা শতকরা প্রকাশ করব। শতকরা প্রকাশ করা ইজি, কি করব, খালি একটা 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা উদাহরণ 9টা দেখি কি বলছে। একটি রাশি অপর একটি রাশির 50%, তাহলে রাশি দুইটার অনুপাত নির্ণয় করো। আচ্ছা, 50%, তাহলে এটা আমাদের কিসে দেওয়া আছে, শতকরায় দেওয়া আছে। তাহলে যদি অনুপাতে রাশি দুটির অনুপাত বের করতে বলছে, তাহলে আমাদের কি করতে হবে, শতকরাটাকে ডিরেক্ট অনুপাতে নিয়ে গেলে হয়ে যাবে না? তাহলে কি করব, এই 50%কে আমরা যদি অনুপাতে নিতে যাই তাহলে 50 × 1/100, তাহলে কত হচ্ছে, 50/100।
তাহলে কত হচ্ছে 1/2 বা 1:2। এই যে এটা, এটা কি বুঝছি কিভাবে অনুপাতটা বের করলাম দুইটা রাশির? তাহলে নির্ণয় রাশি দুটির অনুপাত কত? 1:2। কারোর কি বুঝতে সমস্যা আছে? সবাই বুঝছি না এটা? জি আচ্ছা, ঠিক আছে। তাহলে উদাহরণ 10টাও দেখি কি বলছে, যে দুইটা রাশির যোগফল 240, তাদের অনুপাত 1:3 হলে রাশি দুইটি নির্ণয় করো। তাহলে এটা তো সেই আগের যে আমরা করছিলাম আগের দিন সেটার মতো, যে দুইটা রাশির যোগফল হলো 240, তার মানে এটা হলো আমাদের টোটাল অংশ। এখন এখানকার মধ্যে যদি আমরা অনুপাতটা দেওয়া আছে কত, প্রথম রাশি দুইটার 1:3, তাহলে যদি প্রথম রাশিটা বের করি তাহলে কি হবে, প্রথমে আমাদের টোটাল অংশটা লিখতে হবে 240 গুণন কত লিখবো বলতো? প্রথম রাশিটার অংশ কত, 1। এক আর এইখানে দেখো টোটাল অংশ কত হবে, এটা কিন্তু বলছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির অনুপাত। তাহলে টোটাল অংশ কি হবে, যে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির যোগফলের সমান হবে না? জি তাহলে এখানে কত লিখবো, 4। 1 আর 3 এর যোগফল। এটা কি বুঝছি? জি আচ্ছা, তাহলে বলো তো আমাকে তোমরা, যে দ্বিতীয় রাশিটা কি হবে, 240 গুণন কত লিখবো? প্রথমে দ্বিতীয় রাশিটা লিখবো উপরে। হ্যাঁ, তাহলে এই যে 3 আর নিচে 4 4। ভেরি গুড। যোগফল। তারপর এইটা হিসাব করলে যা আসবে সেটা হলো প্রথম রাশি, এটা হিসাব করলে যা হবে সেটা হবে দ্বিতীয় রাশি। এই যে এটা হলো আমাদের প্রথম অংশটা বের হয়েছে, এই যে এটা। তাহলে প্রথমটা আসছে 60, দ্বিতীয়টা আসছে হলো 180। এখন কি বলছে, যে প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ? তাহলে আমাদের প্রথম রাশি আর দ্বিতীয় রাশির অনুপাতটা তো দেওয়া আছে, প্রথম ইস্টু দ্বিতীয় কত দেওয়া আছে, 1:3। এখন কি বলছে, এই প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ, তার মানে শতকরা নিয়ে যেতে হবে। তাহলে কি করব, শতকরা নিয়ে যেতে গেলে এটাকে ভগ্নাংশ আকারে লিখবো, এর সাথে একটা 100 গুণ দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিব। তাহলে আমাদের কত আসতেছে, 100/3%। এটাকে যদি মিশ্র ভগ্নাংশে লিখো তাহলে আসবে 33, 1/3%। বুঝছি না সবাই এটা? জি আচ্ছা, এটা সোজা ছিল। এখন আমরা উদাহরণ 11টা দেখি কি বলছে, যে মনিরা বার্ষিক পরীক্ষায় 80% নম্বর পেয়েছে, পরীক্ষায় মোট নম্বর 800 হলে মনিরা পরীক্ষায় মোট কত নম্বর পেয়েছে? এটা তোমরা পারবা না? কিভাবে করতে হবে বলো তো? তাহলে মোট নম্বর বলছে হলো 80%। তাহলে এইটাকে আমরা অনুপাতে নিয়ে গেলেই আমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। কি করব, যে 80%কে যদি অনুপাতে নিয়ে যাই তাহলে 80 ইন্টু 1/100, এটা হচ্ছে কত, 80/100। তো পারতে হবে 80/100। আচ্ছা, তাহলে আমাকে কি বলছে, যে বার্ষিক পরীক্ষায় 80% নম্বর পেয়েছে, তাহলে 800 এর 80% কত হচ্ছে, তাহলে 800 গুণন 80%। 800 এর 80% মানে তো 800 গুণন 80%। তাহলে এই 80%, এটাকে যদি আমরা এই পার্সেন্টেজটাকে, তাহলে আমাদের কি করতে হবে যদি বের করতে চাই, এই অনুপাতটা এখানে বসায় দেওয়া লাগবে, 80/100। তাহলে কত আসতেছে, এটা কাটা গেলে থাকে 8, 8 8 64, তার মানে 640। এই যে, তাহলে মনিরার প্রাপ্ত নাম্বার হলো 640। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন আমরা আসলে দেখি শেষের উদাহরণটা কি বলছে দেখি। শেষের উদাহরণটা বলছে যে ফলের দোকান থেকে 128টি ফজলি আম কিনে আনা হলো, সরি 180টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 9টি আম কি হলো, পচে গেল। তাহলে শতকরা কয়টি আম ভালো আছে? তাহলে 180টার মধ্যে যদি 9টা আম পচে যায় তাহলে ভালো আছে কয়টা? 180 বিয়োগ 9, তার মানে কত,
একশো 171। একাত্তর হ্যাঁ, ভেরি গুড। এখন আমাদের 180টার মধ্যে আম ভালো আছে হলো 171টা। তাহলে টোটাল আম আর এই ভালো আমের অনুপাতটা কত হবে? 171/180, তাই না? এটা কি বুঝছি? এটা হলো আমাদের ভালো আম, এটা আছে হলো টোটাল আম, সব মোট আম। তাহলে এটাকে আমাদের কি বলছে যে শতকরা, শতকরা প্রকাশ করতে হবে, শতকরা কয়টি আম ভালো আছে। তাহলে আমরা শতকরা কি করব? 171/180 গুণন 100%। এটা হিসাব করলে যত আসবে সেটা হলো আমাদের অ্যান্সার। এই যে এটা আসবে হলো 95টি। করে দেখো যে 171/180 গুণন 100% করলে আসবে 95টি। তাহলে শতকরা আম ভালো আছে আমরা যদি বলি, তোমাদেরকে একটা জিনিস বলে দেই, তোমরা যদি পরীক্ষায় উত্তর এভাবে লিখো যে আম ভালো আছে 95%, তাহলে তখন আর কি করতে হবে না, আমাদের শতকরাটা উল্লেখ করতে হবে না। আর যদি আমরা লিখি যে শতকরা আম ভালো আছে, তখন লিখে দিবা 95টি, তখন আর কি করতে হবে না, পার্সেন্টেজ চিহ্নটা উল্লেখ করা দেওয়া লাগবে না। কারণ শতকরা বলতে বোঝায় যে 100টার মধ্যে 95টা আম ভালো আছে। তুমি চাইলে এভাবে পার্সেন্টেজ দিয়েও লিখতে পারো, পার্সেন্টেজ দিলে শতকরাটা লেখা লাগতেছে না। আর যদি চাও তাহলে শতকরা দিয়েও লিখতে পারো, শতকরা লিখলে আর এই পার্সেন্টেজ চিহ্নটা দেওয়া লাগতেছে না, দুইটাই ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা অনুশীলনীতে কি বলছে একটু দেখি। প্রথমে বলছে যে শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করো, এটা তোমরা পারবা, এই ভগ্নাংশগুলো দেখাইছি। তাও ঘ নাম্বারটা একবার করি, আসো দেখি। এটা আছে মিশ্র ভগ্নাংশ। তাহলে কি বলছে? 2/6/25। এটাকে যদি শতকরায় প্রকাশ করতে চাই তাহলে আমরা কি করব? ফার্স্টে এটাকে মিশ্র ভগ্নাংশটা সাধারণ ভগ্নাংশে পরিণত করব। তাহলে কি হবে বলো তো? 56/25। ভেরি গুড, 56/25। এখন এই 56/25কে আমরা যদি শতকরায় প্রকাশ করতে চাই তাহলে কি বলেছিলাম যে একটা 100 গুণ দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিব। তাহলে এটা হিসাব করলে কত আসে? এটা 4 কাটাকাটি যায়, 56 গুণন 4, এটা হবে হলো মনে হয় 224%, যদি আমার ভুল না হয়। তোমরা করে দেখো কত আসে। জি স্যার, 224%। হ্যাঁ, তাহলে ঠিক আছে যে এটা হবে 224%। এখন এইগুলো পারবো, এই যে অনুপাত চিহ্ন, এটাকে নর্মালি খালি 12/25 লিখে তার সাথে একটা 100 গুণ দিয়ে এরকম করব। আসলে যে এরকম এটা দেখি নাম্বারটা, নাম্বারটা কি বলছে যে 0.65। তাহলে 0.65কে যদি আমরা অনুপাতে লিখি তাহলে সেটা কত হবে বলতো? বলতে পারবা? আচ্ছা, এটা হবে সোজা 65/100। ভেরি গুড, 65/100। তাহলে এই যে আমরা অনুপাতটা পেয়ে গেলাম, এটাকে আমরা খালি শতকরা প্রকাশ করলে কি করবো, একটা 100% এটা দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে যত আসবে অ্যান্সার সেটা হবে আমাদের উত্তর। 6 নম্বরটা দেখি। 6 নম্বরটা একটু অন্যরকম, এটা বলছে কি 2.50। এটাকে আমরা কি করব? শতকরা প্রকাশ করব। শতকরা প্রকাশের জন্য প্রথমে আমরা যেটা শিখছি কি করব, অনুপাতে নিব বা ভগ্নাংশ আকারে নিব। তাহলে এটাকে যদি ভগ্নাংশ আকারে নেই, এই দশমিকের আগের যে 2, এটাকে নর্মালি আমরা মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে পারি 2, আর দশমিকের পর এই 0.50, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 50/100। এটাকে তাহলে আমরা যদি সাধারণ ভগ্নাংশ লিখি তাহলে কত হবে বলতো? 150/100। 150/100। আর একটা দেখো তো। না স্যার, 250/100। 250/100, সরি আমার ভুল হয়ে ভেরি, গেছে। দুশো পঞ্চাশ বাই সমস্যা একশো নাই, 250/100 ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে কি হবে? 100% দিয়ে গুণ দিলাম, 100 100 কাটা, তাহলে এটা হবে 250%।
তো জানা? আচ্ছা। তাহলে আসো যে এটা দেখি 2 নাম্বারটা কি বলছে, যে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। তার মানে এখানে আমাদের কি দেওয়া আছে, সবগুলা শতকরা দেওয়া আছে। শতকরা থেকে আমরা ভগ্নাংশে বা ওই যে অনুপাতে একটা বললেই হয়, ভগ্নাংশের অনুপাত একই বলা যায়, সেটাতে প্রকাশ করব। তাহলে বলো তো কোনটা দেখবো, তোমরা একটা বলো। এই দুইটার মধ্যে কোনটা দেখবো, খ দেখবো না গ দেখবো? একই রকম সবগুলা। গ। আচ্ছা ঠিক আছে, গটাই দেখি কি বলছে। 37, 37.5। আচ্ছা, এইটাকে যদি সাধারণ ভগ্নাংশে তাহলে নিয়ে যাই, কত হবে? যদি এটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত হবে? 37কে 2 দিয়ে গুণ করে তার সাথে 1 যোগ করব। কেউ হিসাব করে বলো তো কত আসছে? 75/2। ভেরি গুড, 75/2%। এখন এটাকে আমাদের ভগ্নাংশে নিতে হবে, তার মানে এই শতকরা চিহ্নটা উঠাই ফেলতে হবে। শতকরা চিহ্নটা উঠাই ফেলতে গেলে আমাদের কি করব বলো তো, কত দিয়ে গুণ দিব? 1/100। হ্যাঁ, ভেরি গুড, 1/100 দিয়ে গুণ দিব। তারপর এটা হিসাব করলে দেখো কত আসে। 75, এটা হলো 25 দিয়ে যদি দেই তাহলে এখানে থাকবে 3, এখানে থাকবে 4, তাহলে এটা মনে হয় থাকে 3/8। তাহলে আমাদের এটার ভগ্নাংশটা কত আসবে? 3/8। আচ্ছা, এখন এটা তো আমরা কি ভগ্নাংশে প্রকাশ করলাম, সাধারণ ভগ্নাংশ না? জি আচ্ছা, এটাকে আমাদের এখন বলছে কি, যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করা একদম ইজি না? এই মানটা স্যার। জাস্ট, হ্যাঁ তাহলে বলো তো এই মানটা কত আসে দশমিকে, একবারে লিখে দিলেই হবে। 3/8 দশমিক কত আসবে? দেখো তো এটা আসার কথা না, 0.375। জি স্যার। হ্যাঁ, এটা তো একদম বাচ্চাকালের জিনিস, এটা তোমরা পারবা। তাহলে আমরা কি দেখলাম, যে যদি শতকরা অনুপাত বা ভগ্নাংশ দেওয়া থাকে সেটাকে আমরা শতকরা নিতে পারবো, আর যদি শতকরা দেওয়া থাকে সেটাকে অনুপাতেও নিতে পারবো। আচ্ছা, আজানের জন্য আমরা 2 মিনিট ব্রেক নিয়ে, আজান হচ্ছে। তোমরা এর মাঝখানে যা যা করালাম সেটা একবার চোখ বুলাও, দেখো কোনোটায় কোনো সমস্যা আছে নাকি। 2 মিনিট পর আমাকে বলবা। স্যার। আচ্ছা, আজান শেষ, তোমরা কি দেখছো কারোর কোনো সমস্যা পাইছো? আমার কথা কি শুনতেছো সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আসো পরেরটাতে যাই। তাহলে আমরা এটা করছি। আচ্ছা, এখানে কি বলছে, যে 125-এর 5% কত হয়? তাহলে আসো দেখি, 125-এর 5% মানে কি হবে? 125 গুণ 5%। এখন এটাকে বের করতে গেলে কি করতে হবে? 5%টাকে আমাদের সাধারণ ভগ্নাংশে নিতে হবে বা অনুপাতে। তাহলে 5%টাকে কি লেখা যায়? 5 × 1/100। অথবা তোমরা যদি চাও একবারে 5/100 লিখতে পারবা। তাহলে এটা কত হচ্ছে বলতো? এই 5কে যদি এটাতে কাটাকাটি করি তাহলে এখানে থাকতেছে কত? 20। 125 ভাগ 20। তারপর এটা আরো কাটাকাটি যায় না 5 দিয়ে? উপরেরটা কত? 5 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 25, আর এটা 5 দিয়ে কাটাকাটি করলে হবে 4। তাহলে এটা হচ্ছে কত? 25/4। তাহলে 125-এর 5% সমান কত হচ্ছে? 25/4। এটাকে যদি তোমরা চাও তাহলে দশমিক আকারেও লিখতে পারো, দশমিক বের করে
যত হয় সেটা লিখতে পারো, অথবা যদি চাও মিশ্র ভগ্নাংশে লিখতে পারো। মিশ্র ভগ্নাংশে লিখলে কত হবে? 6, 4 6 24 আর 1/4 এরকম হবে। এটা কি বুঝছি? 125-এর 5% বের করাটা। কেউ একজন বলো তো যে বুঝছো কিনা। কারো কি কোনো সমস্যা আছে এখানে? থাকলে বলতে পারো, কোনো সমস্যা নাই। স্যার আরেকবার বুঝাই দেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বুঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে। দেখো কি বলছে, আমাদের বলছে 125-এর 5%। আমরা তাই দেখি 125 এর 5%। তাহলে 125 এর 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 জায়গায় আমরা সবসময় কি করতাম, গুণ চিহ্ন ইউজ করতাম না? 125 এর জায়গায় আমরা কি লিখছি, গুণ চিহ্ন। 5%টাকে 5% হিসেবে লিখলাম। এখন তুমি কি, আমাদের বলছে 5% বের করতে 125-এ। তার মানে আমাদের এই শতকরাটা কিন্তু কি করতে হবে, উঠাইতে হবে। তাহলে শতকরাটা আমরা কিভাবে উঠাই, আমরা মনে আছে না এই পার্টটুকু? 5 5 ইন্টু 1 গুণ বাই 1 বাই 100। হ্যাঁ, তাহলে এটাকে আমরা চাইলে কি লিখতে পারি, একবারে 5/100 লিখতে পারি, তাই না? তাহলে এইখান থেকে পরবর্তী লাইনে 125টা 125-এর মতোই থাকবে। এই 5%টাকে আমি কি করব, সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব, সেটা হলো কি হয়ে যাবে, 5/100। এটুক বুঝছি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ আমার কথা কি শুনতে পাচ্ছ? একটু কি বুঝছি জি সবাই? হ্যাঁ স্যার। স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে এইটা হিসাব করলে তোমার দেখবা যে আসতেছে কত, যদি কাটাকাটি করো। এটা যদি 25 দিয়ে কাটাকাটি করো তাহলে আসবে 5, এটা যদি 25 দিয়ে কাটাকাটি করো তাহলে আসবে কত, 4। তাহলে উপরে থাকতেছে কত, 5×5 = 25, আর নিচে থাকতেছে হলো 4। এটা হলো আমাদের অ্যান্সার। তোমরা যদি চাও তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ আকারেও লিখতে পারো। মিশ্র ভগ্নাংশ আকারে লিখলে কি হবে, 6 4, 4 হ্যাঁ 6 1/4 এইটা। এখন কি বুঝছি সবাই? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা আরেকটা অঙ্ক করি, এই যে এটা ঘ, যে 200 সেন্টিমিটারের 40% কত। তাহলে লিখি যে 200 সেন্টিমিটারটা আমি সংক্ষেপে লিখতেছি সিএম দিয়ে, সেন্টিমিটারে 40%। তাহলে কত হচ্ছে, 200 সেন্টিমিটার ইন্টু 40%কে যদি আমরা শতকরা লিখি তাহলে একবারে 40/100 লেখা যায় না? সরি, জি যদি শতকরাটাকে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি 40/100 লেখা যায়। এখন তারপর এটা কি করব, খালি কাটাকাটি। তাহলে 100-কে 200-তে কাটাকাটি করলে থাকবে 2, টোটাল থাকতেছে কত, 80 সেন্টিমিটার। এটা হলো আমাদের অ্যান্সার। বুঝছি এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝছি স্যার। এখন আসলে 4 নাম্বারটা দুইটা সেম কোয়েশ্চেন, যে কোনো একটা দেখবো। খ নাম্বারটাই দেখি কি বলছে, যে 75 টাকা 120 টাকার শতকরা কত অংশ। তাহলে একদম সোজা, 75 টাকা 120 টাকার যদি অনুপাত হিসেবে লিখি তাহলে কত হয়, 75/120 না? 75 টাকা 120 টাকার অনুপাত করে লিখলে, তাহলে এটা যদি শতকরাটা বের করি তাহলে কত হচ্ছে বলো তো। শতকরা বের করলে খালি একটা 100 দিয়ে গুণ দিব, তারপর একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিব। এটা কি বুঝছি? আচ্ছা, তাহলে এটা বের করলে দেখো, হিসাব করলে কত আসে। এটাকে যদি 20 দিয়ে কাটাকাটি করি তাহলে হবে 6, এখানে যদি 20 দিয়ে কাটাকাটি করি তাহলে হবে 5, তারপর গুণ করলে যা আসবে সেটা হলো আমাদের অ্যান্সার। তোমরা এটা করে দেখতে, পরে করে নিও, সমস্যা নেই, ক্যালকুলেশনটা পরে করে নিও। এখন দেখি কি বলছে 5 নাম্বারটা, যে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাহলে কি বলছে, একটা স্কুলে আমাদের টোটাল স্টুডেন্ট আছে 500 জন, এর মধ্যে
40% হলো কি ছাত্রী। তাহলে বলো তো ছাত্র কত পার্সেন্ট হবে? 60%। ভেরি গুড। তাহলে ছাত্র হবে হলো 60%। বাকিটা কি বুঝছি যে 60% কিভাবে হলো? 100%-এর মধ্যে থেকে 40% মাইনাস করবি। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের শতকরা যেহেতু বেশিরভাগ সব সময় বলতে গেলে কি করি আমরা 100 দিয়ে 100-র মধ্যে চিন্তা করি। তাহলে 40% ছাত্রী হলে 100% থেকে 40% যদি বাদ দিই তাহলে টোটাল থাকে 60%। তাহলে 500 এর 60% হলো কি ছাত্র। আমাদের কি বলছে ছাত্র সংখ্যা বের করতে। তাহলে ছাত্র সংখ্যা কিভাবে বের করবো বলতো? এই যে 18 নাম্বারের মতো। তাহলে 500 গুণন কত লিখবো বলতো? 60%টাকে যদি আমি নর্মাল ভাবে 60/100, তারপর হিসাব করলে কত আসবে? 100 কে 500 দিয়ে 500 কাটাকাটি যায়, তাহলে এটা থাকবে 5। টোটাল আসবে হলো 300। এটাই আসার কথা। তোমাদের সবার কি এটা আসছে? তাহলে পরেরটা কি বলছে যে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত কত? এটা তোমরা বাসায় করবা, এটাও পারবা সোজা। না পারলে পরের দিন আমাকে বলবা। তাহলে বাসারটা আমি একটু লাল কালার দিয়ে দাগাই দিই, হাইলাইট করে দিই। এটা হলো বাসায় করবা। আর এখানকার মধ্যে এইটা বাসায় করবা, এখানকার মধ্যে এইটা বাসায় করবা, এটা আরেকবার বাসায় করবা। তো এগুলো করলেই হবে, আর তেমন কিছু লাগবে না। পরেরগুলো পরে দেখতেছি আর কি কি আছে। আচ্ছা, তাহলে 7 নাম্বারটা কি বলছে যে মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল কত? 120 টাকা। তার মানে সে যে দাম লেখা ছিল তার চেয়ে কম দামে কিনছে, তার মানে তার লাভ হয়েছে না? জি। আচ্ছা, তাহলে বলো তো সে এই 120 টাকা থেকে কত টাকা লাভ হয়েছে বা কমিশন পাইছে? 120 টাকা ছিল দাম, কিন্তু সে কিনছে হলো 84 টাকা দিয়ে। তাহলে তার লাভ হয়েছে কত? এই 120 বিয়োগ 84, তাহলে কত হয়? 36। 36। ভেরি গুড। তাহলে আমাদের এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কিভাবে আমরা লিখতে পারি বলতো? যে 120 টাকার মধ্যে লাভ কিন্তু বা কমিশন হলো 36 টাকা। তাহলে এটাকে যদি আমরা অনুপাতে লিখি তাহলে কত হচ্ছে? 36/120। যেহেতু লাভের বা কমিশনের অনুপাত চাইছে, কমিশনের শতকরা পার্সেন্ট চাইছে, তাহলে কমিশনটা সবসময় কি থাকবে? লবে থাকবে। এটা হলো কমিশন। এখন যেহেতু বলছে শতকরা বের করতে, তাহলে কি করব? শতকরা কমিশন কত হবে? 36/120। তারপর কি করব বলো তো কেউ একজন? হ্যাঁ হ্যাঁ, বলো একজন। গুণ করে দিবে 100 দিয়ে। হ্যাঁ, 100 দিয়ে গুণ দিব, আর যেহেতু শতকরা বলছে তাহলে একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিব। তাহলে এটা হিসাব করলে কত আসে? 20 দিয়ে যদি কাটাকাটিটা 6, এটা আসবে হলো 5। 6 6 36, তাহলে টোটাল আসবে হলো 30%, যদি আমার ভুল না হয়। তাহলে আমাদের অ্যান্সার হলো কত? 30%। এটা কি বুঝছি সবাই? 7 নাম্বারটা। এখন দেখি 8 নাম্বারটা, দেখো কি বলছে একই রকম, যে একজন চাকুরিজীবীর মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় বা খরচ 9,000 টাকা। এখন কি বলছে তার ব্যয় এবং আয়ের শতকরা কত? তাহলে এটাও একই রকম। কি করব আমি সহজে বলে দিই, এটা তোমরা বাসায় করবা। তাও আমি হালকা দেখাই দিচ্ছি যে টোটাল আয় যেহেতু 15,000 টাকা, এখানকার মধ্যে ব্যয় কিন্তু দেওয়া আছে 9,000 টাকা। তাহলে বাকিটা কি হবে? আয়, তাই না? তাহলে এই 15,000 টাকার মধ্যে আয় কত হচ্ছে বলতো? 15,000 বিয়োগ 9,000 না? একটু কি বুঝছি আয়টা কিভাবে হিসাব করলাম? তাহলে এখানে আসবে কত? 6,000। তাহলে আমরা যদি ব্যয়ের অনুপাতটা বের করি, ব্যয়ের অনুপাতটা আসবে হলো কত? 9,000 ভাগ 15,000।
বা কি লেখা যায় 9/15, এটাকে আরো ছোট করা যায় না? ছোট করলে কত আসবে বলো তো? 3 দিয়ে কাটাকাটি যায়, এখানে থাকবে 3, এখানে থাকবে 5, তাহলে 3/5। 3/5। যদি ভেরি গুড। আয়ের অনুপাতটা যদি বের করি তাহলে আয় ছিল কত? 6,000। টোটাল মাসিক আয় ছিল হলো 15,000। তাহলে আমাদের কত হচ্ছে? 6,000/15,000। এটাকেও কাটাকাটি করা যায়, তাহলে 6/15, এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত আসতেছে? 2/5। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন আমাদের কি বলছে? যে শতকরাটা বের করতে বলছে। তাহলে শতকরা ব্যয়টা একদম সোজা। কি করব? এই যে ব্যয়ের অনুপাত আছে এইটার সাথে এই 100%টা গুণ দিয়ে দিব, তারপর যত আসবে অ্যান্সার। দেখো তো কত আসে এটা, বলো তো একজন। 60। শতকরা ব্যয়টা কত? 60। ভেরি গুড। তাহলে শতকরা 60। ব্যয়টা আসছে 60%। শতকরা আয়টা তাহলে কত আসবে? 100 থেকে 60 বিয়োগ দিলে বা এটা হিসাব করলেও দেখবে আসবে কত? 40%। সোজা না? তাহলে এটা তো হয়েই গেল। আচ্ছা, এই যে এখন কি বলছে? যে শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা, তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ 20 টাকা দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? এটা তোমরা বাছাই করবা। সোজা। তাহলে প্রথমে ওই যে এই টিফিনের যে তোমার অনুপাতটা বের করবা মাসিক বেতনের তুলনায়, তাহলে কত হবে? আমি মুখে মুখে বলে দিচ্ছি, 20/200। তারপর এটাকে খালি শতকরায় প্রকাশ করে ফেলবা। আসলে দেখি 10 নম্বরটা কি বলছে। একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা, আসো তাহলে এটা দেখি। 10 নম্বরটা আহ শিক্ষার্থীর সংখ্যা কত দেয়া আছে বলো তো ভর্তির আগে? 800 জন না? 800 জন। আচ্ছা, তাহলে বছরের শুরুতে কত ভর্তি করা হয়েছে? 5%। তাহলে নতুন 5%। শিক্ষার্থীর সংখ্যা কত? 800 এর 5%। তার মানে 800 গুণ 5%। এইটা তোমরা এখানে চাইলে প্রথমে লিখতে পারো যে 800 এর 5%, তারপর সমান দিয়ে 800 গুণ 5% লিখতে পারো। তাহলে এটাকে আমরা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে বলো তো? ফার্স্টে বলছিলাম এই শতকরাটাকে উঠাইতে হবে। তাহলে 5/100 লিখবো। তারপর কি করবো? এটা কাটাকাটি চলে যাবে, এখানে থাকবে হলো কত? 40 জন। তাহলে আমাদের কি চাইছে? যে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে আগে ছিল হলো 800 জন, এখন আছে হলো ভর্তি হয়েছে কত? 40 জন। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত হবে নতুন? বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 প্লাস 40, 840 জন, তাই না? এটাই হবে অ্যান্সার বর্তমানেরটা। বুঝছি এটা সবাই? সবাই কি বুঝছি 10 নাম্বারটা কিভাবে হইলো এটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমরা এখন দেখি 11 নাম্বারটা কি বলছে। যে একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত, তাহলে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তাহলে এটা তোমরা বাছাই করবে, এটা সোজা। কি করতে হবে আমি বলে দিই। যেহেতু 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল, তাহলে উপস্থিত কত পার্সেন্ট ছিল বলতো? যদি 5% অনুপস্থিত থাকে তাহলে উপস্থিত থাকবে কত? 95% না? 95%। তাহলে এখন যদি সেই সংখ্যাটা কত আমরা বের করতে চাই, এই 200 এর 95%, ওইটা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। এটা কি পারবো সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমরা চেষ্টা করবা, না পারলে আমাকে পরের দিন বলবা, আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই। 12 নম্বরটা কি বলছে? যে জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানীকে 180 টাকা দিল। বইটির প্রকৃত
মূল্য কত? আচ্ছা, হ্যাঁ, আসো আমরা তাহলে দেখি কি বলছে। এটা কত নাম্বার? এটা হলো 12। যদি কি বলছে যে 10% কমিশনে বইটা কিনছে, 10% কমিশনে যদি বইটা কিনে, তাহলে আমাদের বইটার মূল্য কত হবে বলো তো? 90% না? কারণ 10% তো সেটা লাভ, সেটা তো চলে যাচ্ছে, সেটা তো তার দেয়া লাগতেছে না। সে কত টাকা দিবে? তাহলে 90% টাকাটা দিবে, আর 10%টা তার জন্য লাভ। এটা কি বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের ক্রয় মূল্যের শতকরা পার্সেন্ট। তাহলে এই ক্রয় মূল্য, আর আমাদের নর্মালি তাহলে প্রকৃত যে দামটা ছিল সেটা হলো 100% ছিল। এখন এই 90% এটা আমরা কেটে দিই, এটা দরকার হচ্ছে না। এই 90%টাকে তাহলে যদি আমরা অনুপাতে নিয়ে যাই, তাহলে কত হচ্ছে? 90/100, তাই না? এইটা কিসের অনুপাত? এটা হলো উপরেরটা তো আমাদের ক্রয় মূল্য, আর নিচেরটা কি হলো? নিচেরটা হলো যে আসল দাম। আসল দাম বা তোমরা লিখতে পারো যে প্রকৃত মূল্য, যে কোনো একটা লিখলেই হবে। এখন আমাদের কি চাইছে? যে এই জাহেদ যে 10% কমিশনে কিনছে, কেনার পর সে যে টাকাটা দিছে সেটা ছিল কত? 180 টাকা, তাই না? তাহলে সে এই 180 টাকাটা এখানে কি ক্রয় মূল্য, কারণ এই টাকা দিয়ে কিনছে সে। এটা কি বুঝছি? জি। আচ্ছা, তাহলে আমাদের অনুপাতটা এরকম হওয়ার কথা না যে 90/100 সমান সমান 180 ভাগ সামথিং হবে। এটাও ক্রয় মূল্য, যদি 10% দিয়ে আমরা শতকরা হিসাব করি, তাহলে আবার এটা হলো সেই ক্রয় মূল্যটা, তাই না? এটা কি জি। বুঝছি? এই যে সমতুল অনুপাতের মতো আমরা গতদিন যে দেখেছিলাম। তাহলে বলতে এই ফাঁকা জায়গাটায় কত বসবে যদি সমতুল অনুপাত 200। চিন্তা করি? আরেকবার বলো, কত বললা? 200। ভেরি গুড, 200। কিভাবে? এই 90 থেকে 180-তে যেতে গেলে আমাদের লাগবে হলো 2 গুণ দেওয়া লাগবে, তাহলে এখান থেকেও এটা যদি পেতে চাই তাহলে 2 গুণ দেওয়া লাগবে, সেটা হচ্ছে 200। তাহলে বইটির প্রকৃত মূল্য কত ছিল? 200 টাকা। তাহলে বইটির প্রকৃত মূল্য ছিল হলো 200 টাকা। আচ্ছা, এটা কি আমরা বুঝছি? জি স্যার। আচ্ছা, 13 নম্বরটা দেখি কি বলছে, যে কলার দাম এত% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা মানে আগের চেয়ে 10টি কলা বেশি পাওয়া যায়, তাই না? তাহলে কি হচ্ছে যে কলার দাম এত% কমে গেছে, কমে যাওয়ার কারণে কি হইলো যে আমরা 420 টাকা যদি দেই, তাহলে আগে যতগুলো কলা পাওয়া যেত তার চেয়ে 10টা কলা বেশি পাওয়া যায়। এখন প্রথম কোশ্চেনটা কি বলছে, যে একটি সংখ্যার এত% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। তো সোজা ধরলাম যে সংখ্যাটি হলো ক, এটা হলো সেই সংখ্যাটা। তোমরা নিজেদের মতো করে লিখে নিও, সমস্যা নাই। লিখবা যে মনে করি সংখ্যাটি ক। তাহলে ক এর 14/7% সমান কত বলা আছে? 10। তাহলে এটাকে কি লেখা যায়? ক গুণন, এটাকে আমরা যদি সাধারণ ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত আসে? একদম হিসাব করে বলো তো। 100। ভেরি গুড, এটা আসবে হলো 100/7, তাই না? এত পার্সেন্ট।
সমান 10। তাহলে এই পার্সেন্টেজটা উঠানো লাগবে, কারণ এই পাশে তো কোনো পার্সেন্টেজ নাই। তাহলে এটাকে আমরা কি করব? এই পার্সেন্টেজ উঠাতে গেলে কত দিয়ে গুণ দিব? 1/100। তাহলে এই 100 কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে কত থাকতেছে? ক গুণন তোমার এটা হলো কত হচ্ছে? 1/7 সমান 10। এটা হচ্ছে না? একটু কি বুঝছি? এটা কি সবাই বুঝছি? জি তাহলে ক সমান কত হবে? এই 7টা ওই পাশে চলে যাবে। 10 গুণন 7, তাহলে হবে কত? 70। এটা হলো ওই সংখ্যাটি হলো কত হচ্ছে? 70। এখন কি বলছে যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত? তাহলে দেখো, এই যে এত টাকা যে কমে গেছে, এত টাকা কমে যাওয়ার কারণে 10টা কলা বেশি পাচ্ছি। তার মানে এই এত পার্সেন্ট সমান তোমার এই 10টা কলার দাম, তাই না? কি বুঝছি? আচ্ছা, আমি তোমাদের বোঝাচ্ছি, সমস্যা নাই, দাঁড়াও একটু ফ্রেশ পেজ নিয়ে নেই। পার্সেন্ট কম এর কারণে কত হচ্ছে? 10টা কলা বেশি পাওয়া যাচ্ছে। 10টা কলা বেশি পাওয়া যায় কত টাকায়? 420 টাকায়। আচ্ছা, এখন আমাদের বলছে যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। আচ্ছা, তাহলে এটা আমরা একটা কাজ করতে পারি, ঐকিক নিয়মে করতে পারি। ঐকিক নিয়মে করলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়ে যাবে। আসো দেখি। তাহলে এই এত পার্সেন্ট দাম কমে গেছে, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? যে 100 টাকায় কমে গেছে কত? 14.2/7 টাকা। এটাকে কি তাই লেখা যায়? এটা আমাকে বলো তো, আমাকে একজন, এটা কি সবাই বুঝছো? যে আমরা পার্সেন্টেজটা চিন্তা করি কিভাবে? 100-তে না? তার মানে 100 টাকায় হলো এত টাকা হলো কমে গেছে দাম। এটা কি বুঝছি? জি স্যার। আচ্ছা, তাহলে 1 টাকায় কমছে কত? এটাকে আগে আমরা যদি নর্মাল ভগ্নাংশ লিখে দিতাম একবারে, এটা তো উপরে বের করছিলাম, কত আসছে জানি? 100/7। এই যে 100/7। তাহলে এখানে আমরা একবারে ডিরেক্ট এটাই লিখে দিই, 100/7, যেহেতু একই জিনিস। তাহলে 1 টাকায় কমছে কত? 100/7, নিচে 100 গুণ হয়ে যাবে, এত টাকা। এখন আমরা কিনছিলাম কত টাকায়? 420 টাকায় না? তাহলে 420 টাকায় কত টাকা কমে গেছে? 100 গুণন 420, নিচে 7 গুণন 100, এত টাকা। তাহলে এই 100 কাটা চলে যায়। এই দেখো, এই 7 42 দিয়ে কাটাকাটি করলে কত থাকে? 6। তাহলে টোটাল হচ্ছে কত? 60 টাকা। তাহলে এত টাকা কি হয়েছে? কমে গেছে। 420 টাকা আগে যেটা দিতাম সেটা এখন দিলে কত? 60 টাকা কমে গেছে। এখন আমাদের দেখো কি বলছে, যে এই যে 420 টাকায় কিনলাম, এই যে কমটা পাইলাম, এটাতে কত হচ্ছে? 10টা কলা কিন্তু বেশি পাচ্ছি, তাই না? 60 টাকা কমে যাওয়ার কারণে আমরা কি হচ্ছে? 10টা কলা বেশি পাচ্ছি। তাহলে 10টা কলার দাম 60 টাকা, এটা কি বলতে পারি? কারণ কি? কারণ এই যে, এটা কি বুঝছো কিভাবে হয়েছে? না বুঝলে বলো, আমি বলতেছি, সমস্যা নেই। 10টা কলার দাম যে 60 টাকা, এটা কিভাবে হয়েছে? স্যার একটু বুঝিয়ে দিতে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝাই দিচ্ছি। ধরো, আগে তুমি 500 টাকায় পেন্সিল কিনতে পারতা হলো 100টা, ঠিক আছে? 100টা পেন্সিল কিনতে পারতা। এখন তুমি 500 টাকা দিলে কি করতে পারতেছো?
120টা পেন্সিল কিনতে পারতেছো, তার মানে দাম তো কমছে, তাই না? দাম কমছে না? জি স্যার। দাম দাম কমার কারণে তুমি 20টা পেন্সিল বেশি কিনতে পারছো। এখন তোমাকে কি বললো যে, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, তাহলে এইখানে প্রতিটা পেন্সিলের দাম কত হচ্ছে? 5 টাকা করে না? 100টা পেন্সিলের দাম যদি 500 টাকা হয়, তাহলে একটা পেন্সিলের দাম কত হচ্ছে? 5 টাকা। আর এই জায়গায় আমাদের কি হচ্ছে, যে 120টা পেন্সিল কিনছি 500 টাকা দিয়ে, তার মানে প্রত্যেকটা পেন্সিলের দাম কত? 500/120। তাহলে কত হচ্ছে? এটা হবে 25, এটা হবে 6, 25/6 টাকা। তার মানে প্রত্যেকটা পেন্সিলের দাম কি এত টাকা করে কমে গেছে না? সরি, মানে প্রত্যেকটা পেন্সিলের দাম এই 5 বিয়োগ এত, এটা কমে গেছে না? জি এটা হিসাব করলে দেখো তো কত আসে দশমিকে, 4 দশমিক কত আসে তোমাদের জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। 25/6। আচ্ছা থাক, এটা ধরো 4 দশমিক কিছু একটা আসছে, তার মানে আগে ছিল 5 টাকা, এখন হয়েছে কত, 4 দশমিক সামথিং। তার মানে প্রত্যেকটা পেন্সিল এই 5 থেকে এত বিয়োগ দিলে যত টাকা হয় তত টাকা করে কমে গেছে, তাই না? 4.67 পয়সা কমে গেছে। তাহলে এই যে দামটা কমছে, দাম কমার কারণে কিন্তু আমরা এই 20টা পেন্সিল কিন্তু বেশি পাচ্ছি, তাই না? এখন তোমার এইখানেই এরকমই বলছে, ধরো তোমাকে বলছে যে তোমার আগে যে আগে তুমি পেন্সিল কিনতা সেটা এখন 10% ডিসকাউন্ট দিছে, 10% ডিসকাউন্ট চলতেছে। 10% ডিসকাউন্ট দেওয়ার কারণে কি হয়েছে, তুমি আগে 100 টাকায় যতগুলো পেন্সিল কিনতা, এখন তার চেয়ে কি করতেছো, 20টা পেন্সিল বেশি পাচ্ছ। তার চেয়ে ধরো 20টা পেন্সিল বেশি পাচ্ছ, 100 টাকায় 20টা পেন্সিল বেশি পাচ্ছ। তার মানে আমার কি হচ্ছে বলতো, এইখানে 10% যদি ডিসকাউন্ট হয়, তার মানে 100 টাকা হলো 10% ডিসকাউন্ট, মানে কি 100 টাকায়, 100 টাকার দামের মধ্যে আমরা কিনতেছি কত টাকায়? 90 টাকায়। 90 টাকায়, 90 টাকায় কিনতেছি। তাহলে আমাদের দাম কমছে কত? 100 টাকায়। 100 টাকায় দাম কমে গেছে কত? এই যে 10 টাকা। 10 টাকা। আচ্ছা, তাহলে এটা আমাদের দরকার হচ্ছে না। 100 টাকায় দাম কমে গেছে 10 টাকা। এটা ধরো 200 টাকা। ঠিক আছে, 200 টাকায় তুমি 20টা পেন্সিল বেশি পাচ্ছ। তাহলে 1 টাকায় কত টাকা কমে গেল? 10/100। আমরা কিনতেছি কত টাকা দিয়ে? 200 টাকা দিয়ে। তাহলে 200 টাকায় কত টাকা কমে গেছে? 200 টাকাতে যদি কিনি, তাহলে আমরা কত টাকা টোটাল কম পাচ্ছি? 20 টাকা না? 20 টাকা। এখন কি বলছে, যে এই যে 20 টাকাটা কম পাচ্ছি, এই 20 টাকা কমের জায়গায় আমরা কিন্তু সেই 20 টাকা কম নেই নাই, আমরা সেই 200 টাকা দিয়ে কিনবো না, আমরা 200 টাকা দিয়ে কিনবো। এই 20 টাকার জায়গায় আমরা কি করতেছি, 20টা পেন্সিল বেশি পাচ্ছি। তাহলে এই 20টা পেন্সিলের দামই এই 20 টাকা হবে না? আমি যেটা ডিসকাউন্ট পাইতাম সেটা আমি ডিসকাউন্ট নেই নাই, ওই টাকা দিয়ে এখন আরো বেশি পেন্সিল নিতেছি। এখন কি বুঝছি, যে এই যে 20 টাকাটা যে কমে গেছে, সেটা কিন্তু আমি কম দিতেছি না, আমি কিন্তু দিতেছি 200 টাকায়। সেটার বদলে কি হচ্ছে, আমরা 20টা পেন্সিল বেশি পাচ্ছি। এই যে 20টা পেন্সিল বেশি পাচ্ছি, তাহলে 20টা পেন্সিলের দামই আমাদের কত হয়ে যাচ্ছে? 20 টাকা। এটা কি বুঝছি? স্যার। তাহলে ওইখান থেকেই আমরা বলতে পারতেছি যে এই যে 60 টাকা যে কম পাইছি, এই 60 টাকা কিন্তু কম আমরা কিন্তু দেই নাই, আমরা কিন্তু 420 টাকায় দিচ্ছি দোকানদারকে, যে না ভাই আমরা কম নিব না, আমাদেরকে 420 টাকায় দিব, আমাদেরকে আরো বেশি এখন কলা বাড়ায় দেন। তাহলে ওই যে 60 টাকা যে কম পাইতাম, ওইটার বদলে সে আমাকে 10টা কলা দিয়ে দিচ্ছে। তাহলে ওই 10টা কলার দাম 60 টাকা, এটা লিখতে পারি না আমরা, যে 10টা কলার দাম, 10টি কলার দাম কত? 60 টাকা।
আমাদের কি বলছে প্রতি ডজন, তার মানে কতটি কলার দাম লাগবে? 12টি কলার দাম। তাহলে কত হচ্ছে? 60/10 গুণন 12। হিসাব করলে দেখো তো কত আসে? 72 টাকা আসার কথা। জি স্যার 72 টাকা আসছে। জি 72। ভেরি গুড। তাহলে এই যে মনে রাখো, আমাদের কি হচ্ছে, এই যে 72 টাকা কিন্তু এখন হইলো কলার কি হচ্ছে ক্রয় মূল্য, তাই না? এত টাকাতে কিনতেছি, যদি প্রতি ডজন কলা কিনতে চাই তাহলে আমাদের 72 টাকা দেওয়া লাগবে। এটা তো বুঝতেছি, তাই না? যদি 10টা কলার দাম 60 টাকা হয় তাহলে 12টা কলার দাম আসছে 72 টাকা, তার মানে আমাদের প্রতি ডজন কলা কিনতে এখন 72 টাকা লাগবে। এখন আসলে আমরা লাস্টেরটা দেখি কি বলছে। এই প্রতি ডজন কলা কত টাকায় বিক্রি করলে আমাদের শতকরা এত অংশ লাভ হবে। তাহলে এটাকে এত পার্সেন্ট লাভ মানে কত পার্সেন্ট লেখা যায়? এটাকে যদি আমরা আহ সাধারণ ভগ্নাংশে লিখি, 100/3 না? দেখো তো। হ্যাঁ, তাহলে এত পার্সেন্ট লাভ যদি হইতে চাই আমাদের 100 টাকা, আচ্ছা আমি একটু একবারে ডিটেলস লিখে দিই তাহলে তোমার যেটার জন্য বুঝতে সুবিধা হবে, যে এত পার্সেন্ট লাভ করতে হলে ক্রয় মূল্য 100 টাকা হলে, ধরো বিক্রয় মূল্য কত হইতে হবে? বিক্রয় মূল্য হইতে হবে কত? 100 টাকা তো আগে ছিল, এইটার সাথে কি করতে হবে? এই এত পার্সেন্ট যোগ দেওয়া লাগবে, তার মানে 100 প্লাস 100/3 টাকা। এখানে পার্সেন্টেজটা কেন দেই নাই? কারণ আমি কিন্তু টোটাল এই যে শতকরাটাকে আমি এই 100-তে পরিণত করে লিখে ফেলছি, এর জন্য আমি পার্সেন্টেজটা দেই নাই। তাহলে কত হচ্ছে? এটা একটু বড় করি, আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে তাহলে কি হচ্ছে, যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হইতেছে কত টাকা? 100 যোগ 100/3 টাকা। এটা হলো আমাদের আগের ক্রয় মূল্যটা, আর এটা হলো এই যে লাভ, এই লাভ। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হইতো তাহলে বিক্রয় মূল্য কত টাকা হইতো? আচ্ছা, এটা ভ্যালুটা বের করে দেখো তো কত আসে। 100 যোগ 100/3, কেউ একজন বের করে দেখো তো কত আসে এটা। 400/3 আসে না? 400/3। হ্যাঁ। তাহলে এই এক, ধরো এখানে আছে 400/3, তাহলে এই 100 টাকা যদি ক্রয় মূল্য হইতো, বিক্রয় মূল্য হইতো এত টাকা, তাহলে 1 টাকা যদি হইতো তাহলে বিক্রয় মূল্য কত হইতো? এটা দেখালে এটা ভাগ চলে যেত, এত টাকা। এটা কাটাকাটি করলে থাকে 4। তাহলে আমরা কি দেখছিলাম, যে প্রতি ডজন কলার দাম কত? 72 টাকা। আমাদের কি চাইছে? যে প্রতি ডজন কলার দামই চাইছে, যে প্রতি ডজন কলা কত টাকায় বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হইতো। তাহলে আমরা কি লিখতে পারি, যে ক্রয় মূল্য যদি 72 টাকা হইতো তাহলে বিক্রয় মূল্য কত হবে? 4/3 গুণন 72 টাকা। তাহলে কত হচ্ছে দেখো তো, 96 টাকা হয় নাকি? 93 টাকা। ভেরি গুড। এটা কি আমরা বুঝছি? তাহলে আমাদের 96 টাকায় বিক্রি করলে আমাদের কত পার্সেন্ট লাভ হবে? এই যে এত পার্সেন্ট লাভ হবে। এটা হলো 96 টাকা হলো আমাদের কি অ্যান্সার। কারণ আগে কত ছিল দাম? বাদ আগে ছিল হলো তোমার এই যে 72 টাকা। তো আমরা কি হিসাব করলাম প্রথমে, যে 100 টাকা ছিল ক্রয় মূল্য, যদি হয় এই 100/3 যদি লাভ করতে হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে? আগের দামের সাথে এই লাভের অংশটা যোগ দিচ্ছি, তাহলে টোটাল বিক্রয় মূল্য এত হইলে আমরা এই পরিমাণটা লাভ পাবো। তাহলে সেম ভাবে আমরা ঐকিক নিয়মে খালি বের করছি, যে 72 টাকা দিয়ে যদি দাম হয় তাহলে কত টাকা বিক্রি করলে আমরা লাভ পাবো এত পার্সেন্ট? 96 টাকা। 96। এটা কি সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা, তোমরা এইটাও, সরি, তোমরা হলো এই যে 13 নাম্বারটাও বাসায় ট্রাই করো। আমার বারবার দাগানোতে ভুল হয়ে যাচ্ছে। এই 13 নাম্বারটাও বাসায় ট্রাই করো। আচ্ছা, এখন তোমরা বলো যে আজকে এই পর্যন্ত ছিল, এইটার মধ্যে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? কোনোটা না বুঝতে পারো স্যার। নাই, অর সামথিং, অথবা আরেকবার বললে ভালো হইতো। না কারো স্যার। আচ্ছা, বাকি সবার? জি না স্যার। আচ্ছা, যদি বুঝতে পারো
তাহলে এই যে তোমরা একটু এগুলো দাগাই নাও, যেগুলো আমি হলুদ কালার দিয়ে দাগাইছি হাইলাইটার দিয়ে, এগুলো একটু বাসায় ট্রাই করো, দেখো যে দাগানো হয়েছে নাকি। দাগানো হলে আমাকে বললো। সবাইকে দাগাইছি, দাগাচ্ছি। জি স্যার, দাগানো হয়েছে। বাকি সবার দাগানো হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা এগুলো ট্রাই করো। কেউ যদি কোনোটা না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই পরের দিন বলবা মনে করে, আমি দেখাই দিব। আর এমনিতে সবাই যদি পারো তাহলে আমাকে অ্যান্সারটা বলবা। আজকে অ্যান্সারটা নেই নাই আগের দিনের, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে। তোমাদের ক্লাস এই পর্যন্তই, সবাইকে থ্যাংক ইউ। সবাই অনেক মনোযোগ দিয়ে স্যার ক্লাস একটা করছো। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, কোশ্চেন বলো। স্যার এই যে ফ্রি ক্লাস গুলো কতদিন অবধি চলবে? ফ্রি ক্লাস এই মাস পর্যন্ত। মে।